রাজপথে শ্রমিকরা বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে ভূমিকা রাখে সেভাবে মূল্যায়ন পায় না বলে মনে করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। তবে বিএনপির সহযোগী এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের বিশ্বাস, ভবিষ্যতে তাদের দল শ্রমিকদের অধিকার নিয়ে আরও বেশি কাজ করবে। দলীয় ও জাতীয় রাজনীতিতে শ্রমিক দলের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে এমনটা বলেন তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 2024-এর গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন লড়াই করেছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন, সেসব শহীদের তালিকায় বড় একটি অংশ শ্রমিক। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন বলছে 112 জন শ্রমিক নিহত হয়েছেন এই আন্দোলনে। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত শ্রমিক দলের নেতারা বললেন, এদের বড় একটি অংশ তাদের দলেরই। আমার জাতীয়তাবাদী শ্রমিক দল যেটা, সেই শ্রমিক দলের 69 জন নেতাকর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। এবং এই শ্রমিক দলের এই 69 জন নেতাকর্মীর বাইরেও আরও প্রায় 30 জন রিক্সা শ্রমিক নিহত হয়েছেন। এই রিক্সা শ্রমিকরা শ্রমিক দলের অন্তর্ভুক্ত না হলে আরও শ্রমিক। আর শ্রমিক দলের যে 69 জন নিহত হয়েছেন শ্রমিক দলের এবং এসএসপির মিলে, তার মধ্যে 22 জন শ্রমিক দল নেতাকর্মী পদপদবীধারী। এরা পদপদবীধারী ছিল। তার মানে এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে বৃহৎ শক্তিটা ছিল শ্রমিক। 423 জনের মতো বিএনপির নেতাকর্মী মারা গেছে, তার 98 জন আপনার হিসাবে যেটা আসে, আমাদের হিসাবে 98 জন লোক হলো শ্রমিক। শ্রমিকের মধ্যে শ্রমিক দলের 69 জন, আর 69 জনের মধ্যে 22 জন শ্রমিক দলের নেতাকর্মী পদপদবীধারী ছিল। রিক্সা শ্রমিক বা আমার যে শ্রমিক দলের নেতাকর্মীরা যারা আত্মহত্যা দিয়েছে, এরা তো এদের দেয়ালতে পিঠ ঠেকে গিয়েছিল। ফ্যাসিস্টকে পতনের জন্য এরা বরাবরই সোচ্চার ছিল। এবং সর্বশেষ 5ই আগস্টের যে আন্দোলনের যে সমাপ্তি যেটা ঘটেছে, সেই আন্দোলনের সমাপ্তির রক্ত দিয়ে কিন্তু সমাপ্তি ঘটাইছে শ্রমিক দল। এবং শ্রমিক দলের প্রত্যেকটা নেতাকর্মী এখানে কেউ কোনো পদপদবীর দিকে তাকায় নাই, কোনো লোভ লালসার দিকে তাকায় নাই। তাদের একটাই ধারণা ছিল, ফ্যাসিস্টকে বিদায় করলে তারা ভালো থাকবে। শ্রমিক শ্রেণী এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা শরিক হয়েছিল, যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে এবং যারা আহত হয়েছে, হাসপাতালে আছেন, তাদেরকে পুনর্বাসন করা হোক। কিন্তু মাঠের রাজনীতিতে যতটা ভূমিকা রাখে শ্রমিকরা, ঠিক সেভাবে মূল্যায়ন হয় না বলে মনে করেন অনেকেই। শ্রমিকরা কিন্তু নির্যাতিত সব জায়গায়, শ্রমিকরা কিন্তু শোষণ করে না, শোষিত হয়। শ্রমিকরা কিন্তু অধিকার নষ্ট করে না, তাদের অধিকার নষ্ট করে মানুষের। শ্রমিকরা কিন্তু শ্রম দেয়, কিন্তু শ্রমের মূল্য পায় না। যত উন্নয়ন হয় শ্রমিকদের মাধ্যমে কিন্তু উন্নয়ন হয়, কিন্তু ভোগ করে কারা? সাধারণ জন, সবাই ভোগ করে, উচ্চ শ্রেণীর সবাই। কিন্তু শ্রমিকরা শ্রম দেয়, কিন্তু ভোগ করে সুবিধাভোগী লোকেরা, উচ্চ শ্রেণীর লোকেরা। আপনি যদি বিগত দিনে আন্দোলন সংগ্রাম গিনিতে আমাদের যে বিভিন্ন সকল সংগঠন গিনি আছে, আপনি যদি তাদের সাথে আমাদের কর্মকাণ্ড তুলনা করেন, তাহলে দেখবেন যে কোথাও আমরা পিছিয়ে নিই। আমরা সকল সংগঠনের সাথে সমান্তরালে আমরা রাজপথে ভূমিকা রেখেছি। কিন্তু মূল্যায়নের জায়গায় যে নেতিবাচক দিকটা বললেন, আমরা যেহেতু ওই যেটা বললাম যে আমাদের মধ্যে যেহেতু শিক্ষার হারটা একটু কম, আমরা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ওই জায়গায় আমাদের প্রতিনিধির সংখ্যা খুব কম থাকে। কম থাকার ফলে জায়গা মতো আমাদের শ্রমিকদের পক্ষে কথা বলার মতন প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা কিন্তু শুরু থেকেই পিছিয়ে পড়ি। যেই জায়গায় মানুষের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা অন্যান্য যে সংগঠনগুলি আছে, তাদের থেকে কিন্তু একাধিক সংসদ সদস্য হয়। তাদের থেকে অনেক মেয়র, চেয়ারম্যান, অনেক ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন জায়গায় দলের থেকে মূল্যায়ন করা হয়। তারা প্রতিনিধিত্ব করে, তারা সব জায়গায় কথা বলতে পারে। তাহলে কিন্তু এরকম জনপ্রতিনিধি ধরতে গেলে নাই এবং সংসদ সদস্য নাই। সুতরাং গুরুত্বপূর্ণ জায়গায় যখন কোনো কথা হয়, ওই জায়গায় কিন্তু শ্রমিক দল আমরাই অবহেলিত, শুরু থেকেই অবহেলিত। আমি আপনাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যানের কাছে দাবি জানাতে চাই, অন্তত আমাদের শ্রমিক দল থেকে যেন যারা যোগ্য, যারা অযোগ্য সবাইকে তো সম্ভব না, যোগ্য দেখে যেন সারা বাংলাদেশে অন্তত অন্য দলের সমান না হলেও কিছু সংখ্যক হলেও যেন আমাদের দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়। তারা বলছেন, বিএনপির ঘোষিত 31 দফায় শ্রমিকদের যে মূল্যায়নের কথা বলা হয়েছে তা যুগোপযোগী এবং সময় উপযোগী। সেই 31 দফার মধ্যে দেখবেন 17 নম্বর দফায় শ্রমিকদের কথা বলা হয়েছে। শ্রমিক এবং মেহনতি মানুষ তারা যাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, তাদের ন্যায্য মজুরি যাতে পেতে পারে, তাদের জীবনমান যাতে উন্নত হয়, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে নিশ্চিত করা যায়, এই কথা কিন্তু উনি 31 দফার মধ্যে বলেছেন, কিন্তু 17 নম্বর দফাতে। এবং আরেকটা কথা দেখবেন, শ্রমিকদের রেশনিং কার্ড, এটা ওনার কনসেপ্ট, উনি বলেছেন। আমরা যারা দাবি করছি ওটা বলছেন। আমরা শ্রমিক দল 2023 সালের 30 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আমরা শ্রমিক কনভেনশন করেছি। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা শ্রমিককে ধারণ করে লালন করে, তারাও কিন্তু সেই কনভেনশনে অংশগ্রহণ করে আমাদের সাথে একাত্মতা করেছে। এবং আমরা ওই কনভেনশনেও কিন্তু ঘোষণা করেছি যে মেহনতি শ্রমিক যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, তাদের রেশনিংয়ের ব্যবস্থা, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা ভাতা,
বৃদ্ধিকরণ, চিকিৎসার জন্য তাদের চিকিৎসা কার্ড পায় রাষ্ট্রীয়ভাবে যাতে ব্যবস্থা করা যায়, সেটা কিন্তু আমরা দাবি করেছি। তবে এ সময় তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত কর্মীদের হুঁশিয়ার করে বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের পর যে নির্দেশ দিয়েছে যে আমরা জনগণের পক্ষে থাকব, সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠন করব এবং বিগত 16 বছর বাংলাদেশের মানুষ যেই নিষ্পেষিত নিপীড়িত হয়েছে একটি রাজনৈতিক দলের দ্বারা, আমরা সেই ধারাটাকে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে চাই। জাতীয়তাবাদী দল মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ব্যবসা করবে। শ্রমিক দল, আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে শ্রমিক দলের সকল নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের যে চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের চেয়ারম্যানের সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি। হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি হতে পারে, কোনো পর্যায়ের নেতৃবৃন্দ যদি কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজি বা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ, সংগঠনের নেতিবাচক প্রভাব পড়বে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যদি কোনো নেতৃবৃন্দ জড়িত থাকে, আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব, সাংগঠনিক ব্যবস্থা নিব। সবারই আশা 2025 সালে দেশ ও জাতি গঠনে সংগঠনের হয়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু 3 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি এত জনপ্রিয় ছিলেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো ত্রুটি মতো কেউ ধরতে পারে নাই, এত সৎ ছিলেন তিনি। তারই সন্তানই তো তারেক রহমান। তার যদি অর্ধেক গুণগান তার মধ্যে থাকে, বাংলাদেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ আমি মনে করি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।